আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম এবং গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো লেকচার 6 শেষ হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসা বোর্ড পরীক্ষার বিভিন্ন ম্যাথ সলভ করব আমরা। সুতরাং আজকের কাজ হচ্ছে বোর্ড পরীক্ষার ম্যাথ সমাধান করা। তাহলে আমরা অধ্যায় 6 যেটা অধ্যায় 5 এটা লেকচার 6 পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি থিওরিগুলো সব পড়ে ফেলছিলাম। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাল্লাহ আমরা সলভ করব। সুতরাং চলেন শুরু করব। প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। দেখেন এই যে ঢাকা বোর্ড 2019 সালের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কি বলা হয়েছে, একটা উদ্দীপকে 25 কিলোগ্রাম ভরের একজন বালক 3 কিলোগ্রাম ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিচ্ছে। এখন উদ্দীপকে একটা চিত্র দেওয়া ছিল, আমি চিত্রটা আঁকছি পাশে। চিত্রটা ছিল এরকম, এখানে অ্যাঙ্গেলটা উলম্বের সঙ্গে 60 ডিগ্রি। মাটি থেকে বালকটা 20 মিটার উপরে উঠছে। মাটি থেকে সে কয় মিটার উপরে উঠছে? এই যে আনত তল বেয়ে 20 মিটার উঠে যাচ্ছে। এখন বালকটা 3 কিলোগ্রাম ভরের একটা গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে সময় নিয়েছে কত? 2 মিনিট সময় নিয়েছে। এম দিয়ে মিনিট বুঝায়। এখন ছাদ থেকে গোলকটি ছেড়ে দেওয়া হয়, তার সিঁড়ি বেয়ে গড়িয়ে কোথায় পড়ছে? মাটিতে পড়ছে। এখন বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখেন বালকটি যদি ছাদে ওঠে, ছাদে ওঠার জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে সেটা আমাদেরকে বের করতে বলা হলো। তাহলে দেখেন আমরা প্রবলেমটা সলভ করার জন্য আগে যেটা করব সেটা হচ্ছে চিত্রটাকে আরেকবার আঁকতে হবে। চিত্রটাকে আমরা একটু ঠিক মতো আঁকি। দেখেন বালকটা এখানে যদি 60 ডিগ্রি হয়, মাটিতে যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বস্তুটা বা হচ্ছে বালকটার কথা যদি চিন্তা করি, এখানে যে এটা বালক, বালকের ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, তাহলে এমজির যে উপাংশটা নিচের দিকে কাজ করবে সেটা কত? এমজি সাইন 30 ডিগ্রি অবশ্যই। তাহলে আমার ঊর্ধ্বমুখী যে বলটা দিতে হবে এই এফ বলটা হচ্ছে এমজি সাইন 30 ডিগ্রি, এবং এই এফ বলে স্মরণ কত হতে হবে? 20 মিটার স্মরণ হতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, গোলক ও বালকের সম্মিলিত ভর, মানে গোলকের ভরটা দেওয়া আছে 25 কিলোগ্রাম আর বালকের ভর দেওয়া আছে 3 কিলোগ্রাম। তাহলে 25 আর 3 কত হয়? 28 কিলোগ্রাম। তাহলে গোলক ও বালকের সম্মিলিত ভর যেটা এম, এই এমটা হচ্ছে 28 কিলোগ্রাম। এখন দেখেন বালক যে বলটা প্রযুক্ত করছে, বালক কর্তৃক প্রযুক্ত বল, এফ ইকুয়ালস টু এমজি সাইন 30 ডিগ্রি। এম হচ্ছে 28, জি হচ্ছে 9.8, সাইন 30 ডিগ্রির মান এফ হাফ। তাহলে আমার এখান থেকে মানটা যদি বের করি 14 ইন্টু 9.8, 14 ইন্টু 9.8 করলে কত আসে আমরা দেখি? 137.2 নিউটন বল প্রযুক্ত করতে হচ্ছে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু 20, 137.2 ইন্টু 20 জুল। তাহলে 2744 জুল হবে কৃতকাজ। সুতরাং এই বালকটা গোলকটা নিয়ে যদি ছাদে ওঠে তাহলে কৃতকাজ হবে কত? 2744 জুল। এখন দেখেন এই ম্যাথটা আমরা এইভাবে করব কখন? বোর্ড পরীক্ষায়। কিন্তু যদি এমসিকিউতে এই প্রশ্নটা আসে বা হচ্ছে এমসিকিউ এর পাশাপাশি আপনার অ্যাডমিশন টেস্ট টাইপ যে কোশ্চেনগুলো হয়, অ্যাডমিশন টেস্টে যদি এই কোশ্চেন আসে তখন কি করবেন? সো দেখেন এমসিকিউ
অ্যান্ড অ্যাডমিশন টেস্ট অনলি। মানে এমসিকিউ প্রশ্নে এবং অ্যাডমিশন টেস্টে থাকলে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা এটা জানি 60 ডিগ্রি, এটা 20 মিটার। তাহলে আমরা এখান থেকে এইচ সমান কত পাবো? 20 cos 60 ডিগ্রি। দেখেন 60 ডিগ্রি যে বাহুতে আছে, 60 ডিগ্রি সংলগ্ন বাহুটা কি? ভূমি। তাহলে ভূমি মানে অ্যাকচুয়ালি কি? অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে এই যে দেখেন এটা 10 মিটার হয়ে গেছে। তাহলে কৃতকাজ ডাব্লিউ কস টু এম জি এইচ, এম কত 28, জি কত 9.8, এইচ কত 10, গুণ করলে আবারও 2744 জুলি পাবো। এইটা বোর্ড পরীক্ষায় করবেন না, বোর্ড পরীক্ষা এটা করলে অনেক সময় স্যাররা নাম্বার কম দিতে পারেন, সো একটু সাবধান থাকবো আমরা। বোর্ড পরীক্ষায় আমরা এমনভাবে অঙ্কটা করব যাতে ডিটেইলস হয় এবং স্যাররা নাম্বার না কাটার আর কি নাম্বার কাটার কোনো সুযোগটাই না পান। ওকে, সো তাহলে এটা গেল গ নাম্বার। এখন দেখেন ঘ নাম্বারটায় আসি আমরা। ঘ নাম্বার যে কোশ্চেনটা করা হয়েছে সেটা দেখেন, গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয় কিনা উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে গোলকটা ছেড়ে দেওয়ার কত সেকেন্ড পরে? 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা এটা অ্যাকচুয়ালি প্রযোজ্য হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা এইটা কি জিনিস? আমরা যখন যান্ত্রিক শক্তির নিত্যতা দেখতেছি, যান্ত্রিক শক্তির নিত্যতাটাই অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণশীলতা। দেখেন আর একবার রিপিট করতেছি আমি, যান্ত্রিক শক্তির নিত্যতাটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। যে শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, শক্তিটা সবসময় কি থাকবে? সংরক্ষিত থাকবে, এটাই যান্ত্রিক শক্তির নিত্যতা। তাহলে ঘ নাম্বারটায় জিজ্ঞেস করা হলো যে গোলকটি ছেড়ে দেওয়ার কতক্ষণ পরে? 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতাটা প্রযোজ্য হবে কিনা এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু এই যে আনত তলটাকে যদি আবার আঁকি, ধরুন আনত তলটা এটা হচ্ছে এ, এখানে হচ্ছে বি বিন্দু, এখানে সি বিন্দু। এখন ধরেন এ বিন্দু থেকে বস্তুটা যাত্রা শুরু করলো এবং 1 সেকেন্ড পরে বস্তুটা আসলো ডি বিন্দুতে। এ থেকে কোথায় আসলো? ডি বিন্দুতে আসলো বস্তুটা 1 সেকেন্ড পরে। এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি এবং উচ্চতাটা কত? এইচ। তাহলে বস্তুর ভর, এখন কিন্তু শুধুমাত্র বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে, খেয়াল করবেন একটু কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে পড়বেন, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়া হয়েছে, গোলকটি ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চাটা কিন্তু গড়ায় পড়ছে না। তাহলে আমরা এখন এই ঘ নাম্বার ম্যাথ করার সময় ভর নিব শুধুমাত্র গোলকের। তাহলে বস্তুর ভর m1 = 3 কেজি। এইবার তাহলে এই যে এ বিন্দুতে মোট যে শক্তি ই এ সমান এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি প্লাস এ বিন্দুর কাইনেটিক এনার্জি। তাহলে এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh আর এ বিন্দুর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। এখন এ বিন্দুর পটেনশিয়াল এনার্জি 3 × 9.8 × AC cos 60 ডিগ্রি প্লাস হাফ ইন্টু এম হচ্ছে 3, VA² হচ্ছে 0²। দেখেন বস্তুটাকে ছেড়ে দিছেন আপনি কোথা থেকে? আপনার ছাদ হতে গোলকটাকে ছেড়ে দিছেন। তাহলে আমার এখানে আদিবেগ কত? 0 হবে। সুতরাং এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো 294 জুল। এটা হচ্ছে আমার বস্তুটার অ্যাকচুয়ালি মোট শক্তি কোথায়? এ বিন্দুতে। এখন বস্তুটা 1 সেকেন্ডে ডি বিন্দুতে নামলো, তাহলে এই ডি বিন্দুতে বস্তুটার মোট শক্তি কত সেটা আমরা দেখব। আমরা এখন ডি বিন্দুতে বস্তুটার মোট শক্তি কত সেটা আমরা একটু দেখব, চলেন দেখি। এখন দেখেন বস্তুটা এ থেকে ডিতে যে আসলো, বস্তুটা যে আমার এ থেকে ডিতে আসলো, এইখানে ডি বিন্দুতে বস্তুটার অবশ্যই একটা বেগ আসবে। ডি বিন্দুতে কি আসবে? একটা বেগ আসবে। এখন আমার শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা আগে বের করতে হবে। তাহলে চলেন আমরা দেখি পরের অংশটুকু।
বস্তুটাকে আমরা ছেড়ে দিছি এ থেকে, তাহলে এ থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, এ থেকে বস্তুটাকে ছেড়ে দিছি, ধরেন বস্তুটা 1 সেকেন্ড পরে ডি বিন্দুতে এসে পৌঁছাবে। এ থেকে বস্তু ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর বস্তুটা ডি বিন্দুতে এসে পৌঁছালো। এ থেকে সে ডি বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। এখন দেখেন বস্তুটার নিচের দিকের যে ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে জি সাইন থিটা। একটা বস্তুকে আনত তলে যদি আমরা ছেড়ে দেই, সেক্ষেত্রে বস্তুর ত্বরণ হয় জি সাইন থিটা। এখানে অ্যাঙ্গেল বা কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং বস্তুটা ডি বিন্দুতে পৌঁছাইছে। ডি থেকে একটা লম্ব আঁকি, ই ডি ই, এটা এ, এটা সি, এটা বি। এখন ডি বিন্দুতে বস্তুটার গতিবেগ ধরলাম ভিডি। এবার মনে করি 1 সেকেন্ড পর বস্তুটি ডি বিন্দুতে পৌঁছায়। 1 সেকেন্ড পর বস্তুটা কোথায় পৌঁছাচ্ছে? ডি বিন্দুতে পৌঁছে। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি ইডি সমান ডি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি প্লাস ডি বিন্দুতে বস্তুটার গতি শক্তি। এইবার একটা জিনিস খেয়াল করি, ডি বিন্দুতে বস্তুটার বেগ যদি ভিডি হয়, ভিডি সমান আদিবেগ কত? 0, ত্বরণ কত? জি সাইন থিটা ইন্টু সময় 1। এই যে দেখেন ভি সমান ইউ প্লাস এটি করা হচ্ছে। এখন ইউ তো 0, জি হচ্ছে 9.8 সাইন থিটা। এখানে থিটার মান কত? 30 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করেন, জি সাইন থিটা, এখানে এই থিটাটা কোনটা? এই থিটা কিন্তু এই থিটা, থিটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। এটা আবার ভুল করেন না। সো 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি, তার মানে ভিডি হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড। ভিডি পেয়ে গেছি। এখন আমার দরকার এ থেকে ডি পর্যন্ত দূরত্বটুকু কত সেটা দরকার। তাহলে এ ডি, এই দূরত্বটা, আদিবেগ তো 0, হাফ ইন্টু জি টি স্কোয়ার। খেয়াল করেন একটা বস্তুকে আমি যদি ছেড়ে দেই আদিবেগ শূন্য অবস্থায়, তাহলে বস্তুটা একটা সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি? হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু সাইন থিটার মান হচ্ছে হাফ, সো 2.45 মিটার। তার মানে এই যে বস্তুটা এ থেকে ডি পর্যন্ত যখন আসছে, তখন সে 2.45 মিটার চলে আসছে। এখন দেখেন ডি বিন্দুতে বস্তুটার বিভব শক্তি m1g ইন্টু ডিই, কারণ বস্তুটা মাটি থেকে ডি উচ্চতায় আছে। আর গতিশক্তি কত? হাফ m1 ইন্টু ভিডি স্কোয়ার। এইবার আমরা মানটা বসাবো, ডিই এর মান বসাবো। তাহলে এখন আমাকে আবার কি করে নিতে হবে? ডি এর মানটা বের করে নিতে হবে। চলেন আমরা আগে ডি এর মানটা বের করতে শিখি। আমরা এখন কার মান বের করতে শিখবো? ডিই, এই উচ্চতাটার মান বের করতে শিখবো, যে ডি উচ্চতাটা কিভাবে বের করা যায়। আমি এইটা বের করার জন্য একটু ডায়াগ্রাম আঁকি। ডি উচ্চতাটা বের করার জন্য আমরা ডায়াগ্রামটাকে একটু বড় করে আঁকবো। দেখেন আমরা ডায়াগ্রামটাকে একটু বড় করে আঁকি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা তাহলে 30 ডিগ্রি হবে। এটা ধরেন ডি বিন্দু, এটা এ বিন্দু। আমার দরকার ডি উচ্চতাটা, এটা সি বিন্দু, এটা বি বিন্দু। তাহলে ডি থেকে একটা লম্ব টানি এ বি এর উপরে, যেটা ডিএফ। তাহলে দেখেন ডি মানে কি? ডি মানে এ বি মাইনাস এফ, ডিই মানে অ্যাকচুয়ালি এফ বি। ভালো মতো খেয়াল করে দেখেন ডিই, এই ডি দূরত্বটা, এই দূরত্বটাই এফ বি দূরত্বের সমান। ডি মানে তাহলে কি হচ্ছে? এফ বি দূরত্ব হচ্ছে। এখন ডি সমান যদি এফ বি হয়ে থাকে, আমার এফ বি সমান কি? এ বি মাইনাস এ এফ। এ বি কত? এ বি তো 10 মিটার, আগে গ নাম্বারে বের করছি। আর এ এফটা হচ্ছে এডি কস 60 ডিগ্রি। এখন এডি এর মান অলরেডি 2.45 একটু আগে বের করছি, কস 60 ডিগ্রির মান হাফ। 10 থেকে হাফ ইন্টু 2.45 বাদ দিলে 8.775 মিটার থাকবে।
তার মানে আমাদের ডি বিন্দুটা মাটি থেকে 8.775 মিটার উচ্চতায় অবস্থিত। ওকে, খুবই ভালো কথা। তাহলে এখন আমরা এখানে মানটা বসাই। এম1 হচ্ছে 3 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8, ডি 8.775 মিটার, প্লাস হাফ ইন্টু 3 ইন্টু ভিডি এর মান পেয়েছিলাম 4.9 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করি, আমরা দেখি কত আসে। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে আসবে 257.985, 1.5 ইন্টু 4.9 হোল স্কোয়ার 36.015। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 294 জুল পাবো। সুতরাং এই যে দেখেন, যেহেতু এ বিন্দুতে মোট শক্তি এবং ডি বিন্দুতে মোট শক্তি সমান হয়ে গেল, তার মানে দাঁড়াচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা যান্ত্রিক শক্তির যে নিত্যতা, সেই নিত্যতা সূত্র কি করবে, মেইনটেইন করবে বা মেনে চলবে। ওকে, চলেন আমরা তাহলে প্রশ্ন নাম্বার 2-এ যাই, যেটা রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। এটা একটা বেশ ভালো প্রশ্ন ছিল। প্রশ্নটা আমরা একটু স্লোলি পড়ব এবং এটা কেন ভালো কোশ্চেন সেটা আমরা একটু বুঝবো। দেখেন, প্রশ্নটা করছে পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা। সাঁতার পুকুর আসলে সুইমিং পুল, সুইমিং পুলটাকে বলা হচ্ছে সাঁতার পুকুর। তাহলে পানিপূর্ণ একটি সুইমিং পুলের মাত্রা, মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেটা 25, 10, 3 মিটার। এখন 1 হর্স পাওয়ার, 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পানির পাম্প পুকুরটি কত মিনিটে খালি করতে পারে? 30 মিনিটে। অপর একটা পানির পাম্প 1.5 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন একই কাজ করতে পারে কত মিনিটে? 15 মিনিটে। এখন প্রথম প্রশ্ন করছে দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে নির্ণয় করো। ওকে, ভালো কথা। এখন দেখেন, আমার শুরুতেই পুকুরের পানির আয়তনটা আমরা বের করে নিই। পুকুরের পানির আয়তন, আয়তন যদি ভি হয়, ভি সমান 25 গুণন 10 গুণন 3 ঘনমিটার, তার মানে 750 ঘনমিটার। এবার তাহলে পুকুরের পানির ভর, এম সমান রো ইন্টু ভি, মানে 1000 ইন্টু 750 কিলোগ্রাম, যেটা পাবো 7.5 ইন্টু 10⁵ কিলোগ্রাম। তাহলে পুকুরের পানির আয়তন এবং পুকুরের পানির ভর পেলাম। তাহলে এখন পুকুরের পানি ফাঁকা করতে কৃত কাজ, পুকুরের পানি ফাঁকা করতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আপনাদেরকে কুয়ার পানি ফাঁকা করা সংক্রান্ত ম্যাথগুলো করাইছি তখন কি করছি? ভর এম ইন্টু জি ইন্টু এইচ এর বেলায় কি নিছি? ভর কেন্দ্রের সরণ না? একটা জিনিস খেয়াল করেন, পুকুরের পানি ফাঁকা করতে গেলে, পানি ভর্তি পুকুর, পানি ভর্তি কুয়া ফাঁকা করতে গেলে আমরা ভর কেন্দ্রের সরণ কি পাবো? দৈর্ঘ্যের বা উচ্চতার অর্ধেক পাবো, উচ্চতার অর্ধেক। এইখানে যেহেতু পুকুরটার উচ্চতা 3 মিটার, সেহেতু আমরা এখানে দেখেন 3/2 করতেছি। তাহলে আমাদের এটা আসবে 11.025 ইন্টু 10⁶ জুল। এতটুকু কাজ করতে হবে পুকুরের পানি ফাঁকা করতে। এখন দেখেন, প্রথম যে পানির পাম্প এই কাজটা করতে পারে 30 মিনিটে, তাহলে প্রথম পানির পাম্পের ক্ষমতা, কিন্তু এটা কি আউটপুট, কথা বুঝবেন, একটু মনোযোগ দিয়ে ম্যাথগুলো দেখবেন, এগুলো কিন্তু একদম সিম্পল ম্যাথ যদি বুঝতে পারেন। আমার পুকুরের পানি ফাঁকা করার জন্য যে কাজটুকু করতে হবে, এখন খেয়াল করেন, পুকুরের পানিটা যখন ফাঁকা করার কথা ছিল, আমরা তখন দেখেন কি করতেছি, পুকুরের পানি ফাঁকা করতে যে কৃত কাজটুকু আছে, সেই কৃত কাজকে যদি আমরা কি দ্বারা ভাগ করি? ক্ষমতা দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো?
কৃত কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে পাবো ব্যয়িত ক্ষমতা, এবং এই ব্যয়িত ক্ষমতাটা কি ইনপুট না আউটপুট? এটা হচ্ছে আউটপুট। তাহলে দেখেন P1 আউটপুট সমান হচ্ছে 11.025 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই, আমার এখানে সময়টা কত? সময়টা হচ্ছে 30 মিনিট, তাহলে এত ওয়াট। আউটপুটে 6125 ওয়াট আসে। ক্লিয়ার? এখন দেখেন একইভাবে 2 নাম্বার পাম্প একই কাজ করতে পারে কত সময়ে? সেকেন্ড পাম্প এই কাজ করতে পারে 15 মিনিট সময়ে, তাহলে 15 ইন্টু 60 ওয়াট কত হয়ে যায়? 12,250 ওয়াট। তাহলে খেয়াল করেন যে দুইটা পাম্প আছে, পাম্প দুইটার আমরা আউটপুট ক্ষমতা পাচ্ছি। আমরা পাম্প দুইটার কি পাচ্ছি? আউটপুট ক্ষমতা পাচ্ছি। আমরা কিন্তু ইনপুট পাচ্ছি না, আমরা পাচ্ছি আউটপুট ক্ষমতা। ওকে, এখন দেখেন আমরা যদি দুইটা পাম্প একত্রে ব্যবহার করি, পাম্প দুইটা যদি আমরা কি করি? একত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে? তাহলে পাম্প দুইটা একত্রে ব্যবহার করলে ক্ষমতা দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? দুইটা যন্ত্র একসাথে কাজ করতেছে, তাহলে তাদের ক্ষমতা দুইটা যোগ হয়ে আমি মোট ক্ষমতা পাবো। তাহলে পাম্প দুইটি একত্রে ব্যবহৃত হলে মোট প্রাপ্ত ক্ষমতা পি আউটপুট, P1 এর আউটপুট প্লাস P2 এর আউটপুট। তাহলে P1 এর আউটপুট কত? 6125, আর P2 এর আউটপুট কত? 12,250। দুইটা মিলে কত হয়? 18,375 ওয়াট। দুইটা পাম্প মিলে তাহলে আমার কত আউটপুট দিচ্ছে? টোটাল 18,375। তাহলে একত্রে যদি দুটি পাম্প ব্যবহৃত হয়, একত্রে দুটি পাম্প ব্যবহৃত হলে পুকুর খালি করতে প্রয়োজনীয় সময়। এই সময়টা হবে মোট কৃত কাজ সো এখান থেকে আমরা 600 সেকেন্ড পাবো, বা 10 মিনিট সময় লাগবে এই পুকুরটা কি করতে? ফাঁকা করতে, যদি দুইটা পাম্প আমরা কি করি? একসাথে ব্যবহার করি। এখন দেখেন ঘ নাম্বার জিজ্ঞেস করা হয়েছে কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী হবে। কোন পাম্পটার ব্যবহার অধিক সাশ্রয়ী হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। যে পাম্পের কর্মদক্ষতা যত বেশি তার ব্যবহার তত বেশি সাশ্রয়ী হয়। আবার বলছি, খেয়াল করেন, যে পাম্পের কর্মদক্ষতা যত বেশি সেটা অধিক সাশ্রয়ী হবে। তাহলে ঘ নাম্বার, যে পাম্পের কর্মদক্ষতা বেশি সে পাম্প অধিক সাশ্রয়ী। তাহলে এখন প্রথম পাম্পের যে কর্মদক্ষতা, প্রথম পাম্পের কর্মদক্ষতা দেখেন ইটা ইকুয়ালস টু কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন প্রথম পাম্পের আউটপুট কত পাচ্ছিলাম? 6125। ইনপুট কত? যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা কিন্তু অলওয়েজ ইনপুট। তাহলে 1 হর্স পাওয়ার, 1 অসর ক্ষমতা মানে কত? 746 ওয়াট। সর্বনেশে ব্যাপার, খেয়াল করেন আমার কর্মদক্ষতা হয়ে গেছে 821%। তার মানে এই ম্যাথটার অ্যাকচুয়ালি ডাটায় ভুল দেওয়া ছিল, কারণ কর্মদক্ষতা কখনোই কি হতে পারে না?
100%ই হওয়া সম্ভব না, এখানে 100%-এর থেকে বেশি হয়ে গেছে, শুধু বেশি না 8 গুণ বেশি হয়ে গেছে, 821%। এটা কি ইম্পসিবল একটা ব্যাপার হয়ে গেছে না? সুতরাং আমাদের অ্যাকচুয়ালি এইখানে এই ম্যাথটা যেটা দেওয়া হয়েছিল বোর্ডের ম্যাথ, এটা কিন্তু ডাটায় ভুল ছিল। আর দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা একইভাবে ইটা টু P2 আউটপুট ডিভাইডেড বাই P2 ইনপুট। দ্বিতীয় পাম্পের জন্য P2 আউটপুটটা যেটা বের হয়েছিল, খেয়াল করেন P2 আউটপুট 12,250, তাহলে 12,250 ডিভাইডেড বাই 1.5 অশ্ব ক্ষমতা 1.5 ইন্টু 746, তাহলে এইটাও বিশাল 1094%। তার মানে বোঝা যাচ্ছে কর্মদক্ষতা বেশি কার? দ্বিতীয় পাম্পের। তাহলে দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা যদি বেশি হয় দ্বিতীয় পাম্প ব্যবহার সাশ্রয়ী হবে। কিন্তু এই প্রবলেমটা কি প্র্যাকটিক্যাল প্রবলেম হলো? এটা কিন্তু একটা ইমপ্র্যাকটিক্যাল প্রবলেম হয়ে গেছে। কেন ইমপ্র্যাকটিক্যাল প্রবলেম হয়ে গেছে? কারণ কর্মদক্ষতা 100%-এর থেকে বেশি হওয়া সম্ভব নয়। ওকে, তাহলে আমরা দুটো প্রশ্ন দেখি। 3 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে খেয়াল করেন। এম ভরের একটি বস্তু ডিএ আনত তলে পড়ছে। এম ভরের একটা বস্তু কোন আনত তলে পড়ছে? ডিএ। এই যে চিত্রে দেখেন ডিএ আনত তলে পড়ছে। এম সমান দেওয়া আছে 50 কিলোগ্রাম, বস্তুর ভর দেওয়া আছে 50 কিলোগ্রাম। তারপর ডিটা হচ্ছে 6 মিটার, ডিটা যে উচ্চতা এটা 6 মিটার উচ্চতা। এ বি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে কি সিডি। এখন প্রথমেই জিজ্ঞেস করছে আনত তল বেয়ে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান নির্ণয় করো। ওকে, খুবই ভালো কথা। গতীয় ঘর্ষণ বলটা দেওয়া আছে, দেখেন এফ কে সমান কত নিউটন? 2 নিউটন। একটু চিত্রে খেয়াল করে দেখেন, একটা এফ কে দেওয়া আছে না? এই এফ কে গতীয় ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। তার মানে অ্যাকচুয়ালি গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ সমান এফ কে ইন্টু গতীয় ঘর্ষণ বল হচ্ছে এফ কে ইন্টু দূরত্বটা কত? ডিএ। ডিএ দূরত্বে নেমে আসতেছে, তাহলে ডাব্লু ইকুয়ালস টু, এখানে ডাব্লু কে দিয়ে দেই যে ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন দ্বারা কৃত কাজ, ডাব্লু কে সমান হচ্ছে এফ কে ইন্টু ডিএ। তাহলে এখন দেখেন এফ কে এটা হচ্ছে 2 আর ডিএটা তো ডিএই। এখন দেখেন আমার ডিএটা কত সেটা নির্ণয় করে নিই আমরা। দেখি ট্রায়াঙ্গেল এডিই হতে এডিই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলে আমাদের ডিই যে দূরত্বটা ডিভাইডেড বাই এডি যে দূরত্ব, ডি বাই এডি, খেয়াল করেন ডি বাই এডি, এই ডিটা হচ্ছে লম্ব, এডিটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা, সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ডি সমান এডি সাইন 30 ডিগ্রি। এখন এডি এর দৈর্ঘ্য কত খেয়াল করেন, ডি সমান এডি সাইন 30 ডিগ্রি। আর এডি দরকার আমার দরকার কি ডি এ বা এডি দরকার, এডি ইকুয়ালস টু ডি বাই সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে 6 বাই হাফ মানে হচ্ছে 12 মিটার। তাহলে এডিটা কত হবে? 12 মিটার হবে। এখন তাহলে দেখেন 2 ইন্টু 12 মানে দ্বারা কৃত কাজ ঘর্ষণ বল দ্বারা, গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। এখন সেকেন্ড যে প্রশ্নটা আছে কোশ্চেনের দ্বিতীয় যে অংশটা, এই দ্বিতীয় অংশটার দিকে তাকাই, খেয়াল করেন এখানে কি বলছে। দ্বিতীয় অংশে বলা হয়েছে বি ও সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। আমার যখন বস্তুটা বি বিন্দুতে থাকবে বা সি বিন্দুতে থাকবে তখন যান্ত্রিক শক্তির যে নিত্যতা আছে সেটা প্রতিফলিত হয়েছে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দিতে বলা হয়েছে। এখন দেখেন তো আমাদের ডি বিন্দুতে মোট যে শক্তি, আমাদের ডি বিন্দুতে মোট শক্তি ইডি, ডি বিন্দুর পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি প্লাস ডি বিন্দুর কাইনেটিক এনার্জি গতি শক্তি। ডি বিন্দুতে দুই ধরনের শক্তি আছে, যে কোনো বিন্দুতে দুইটা শক্তি থাকে, একটা পটেনশিয়াল এনার্জি আর একটা কি কাইনেটিক এনার্জি। এখন একটা জিনিস দেখি, পটেনশিয়াল এনার্জি ডি বিন্দুতে এম জি ইন্টু ডি
আর ডি বিন্দুর কাইনেটিক এনার্জি কি 0, কারণ সে এখান থেকে নামতে শুরু করছে কেবলমাত্র। তাহলে আমরা এম ইন্টু জি মানে 9.8 আর ডিই, ডিটা হচ্ছে 6 প্লাস 0, তাহলে এটা আমরা পাবো এম এর মান কত। দেখেন এম যে বস্তুটা দেওয়া আছে এটা 50 কিলোগ্রাম ভরের, 50 গুণন 9.8 গুণন 6, এটা পাবো 2940 জুল। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুতে মোট শক্তি আসে তখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত। ডি হতে সি বিন্দুতে আসতে ঘর্ষণ বল দ্বারা ডাব্লিউডিসি, ডি থেকে সিতে যখন আসছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, 2 ইন্টু 12/3। ডি থেকে সিতে সে যখন আসছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেখেন এডি দূরত্বটা হচ্ছে 12 মিটার। এডি যদি 12 মিটার হয়ে থাকে, একটু আগেই বের হয়েছে এডিটা কত বের হয়েছে 12 মিটার, তাহলে এডি যদি আমাদের 12 মিটার হয়ে থাকে